ঘাট বলছে, যদিও কোনো ঘাট নেই, এরকম মাটির পাড় ভেঙে ভেঙে দেখতে পাচ্ছ অবস্থা খারাপ। হ্যাঁ গিয়ে ঘাট ওই এই হচ্ছে রামগঙ্গার বাস দেখতে পাচ্ছ। এই বাসে যেতে হবে, হাত ধরো নাহলে আবার সিট। তোমাদের বাস ঠিক আছে তো, ভেঙে যাবে না তো? হ্যাঁ, এটা হচ্ছে ফেরিঘাট। এখন জোয়ার আছে, জোয়ারে কিন্তু জল বেশ অনেকটা থই থই করছে। ভরা যৌবন বলতে যেমন হয় না, যুবতী মেয়েদেরকে যেমন বলে। ভদ্রমহিলা নামছেন দেখো। যদি বাই চান্স স্লিপ করে বা এই যে বাঁশ আছে সেই বাঁশটাও ভেঙে যেতে পারে। যেই দ্বীপে যেতে চাইছি সেই দ্বীপের নৌকো বা ভটভটি ইয়ে চলে এসছে। হঠাৎ করে বেশ অনেকগুলো নৌকো বা বোট দেখতে পাচ্ছ এই ঘাটে এসে ভিড়লো। প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু জানি না নৌকোতে জায়গা হবে কি না। যদিও নৌকোটি বেশ বড় সড়ো নৌকো। মাছ ধরতে গেলে কতদিনের জন্য যান মাছ ধরতে? এটা লিমিট থাকে না, মানে মাছের উপর নির্ভর করে। তাতে এক সপ্তাহ হতে পারে, আচ্ছা 5 দিন হতে পারে, বা 10-12 দিন হতে পারে। আপনি বাইরের মানুষ এসছেন সবার ভালোর জন্য, খোঁজ নেওয়ার জন্য, এটুকু ধন্যবাদ আপনাকে। শুধু এখানে হোটেল নেই, হ্যাঁ, সেই সুবাদে আপনাকে রিকোয়েস্ট করা দুটো আমার বাড়িতে খাওয়ার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আছি। দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর স্টেশন, পাশেই ট্রেন দাঁড়িয়ে আছে। আমি জাস্ট এই ট্রেনে করে এলাম। আজ আমি যাব সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে বা শেষ দ্বীপ বলা যায়, এল প্লট। তো এখান থেকে অনেকটা রাস্তা, এই যে স্টেশনের ঠিক বাইরে, মানে লক্ষ্মীকান্তপুর স্টেশনের ঠিক বাইরে, এখান থেকে সামনে 60-70 মিটার এগোলে সামনে মেন রোড। ওখান থেকে বাস পাবো, সেই বাসে করে আমাকে যেতে হবে রামগঙ্গা। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আর তারপরে ওখানে নেমে তোমাদেরকে জানাচ্ছি এক্স্যাক্ট কোথায় যেতে চলেছি বা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো। অবশ্য সঙ্গে থেকো। আর এই মুহূর্তে যে স্টেশনের বাইরে যে রোডে হাঁটছি এখন দেখতে পাচ্ছ সেরকমই একটা সিচুয়েশান। আমার ডান দিকে বেশ কিছু দোকান আছে, বাঁ দিকেও বেশ কিছু দোকান আছে। আর যদিও অর্ধেকের বেশি দোকান কিন্তু এখনও পর্যন্ত বন্ধ আছে। কারণ হচ্ছে এখন বাজে 6টা, সকাল 6টা। আর আমি মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ট্রেন জার্নি করে এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে নেমেছি। আর কথা বলতে বলতে সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মেন রোড। সকালবেলা তেমন যে ট্রেনে এলাম সে ট্রেন ছিল অনেক ফাঁকা। মানে নর্মালি এই লক্ষ্মীকান্তপুর বা নামখানা লাইনে যে সমস্ত ট্রেন চলে সবগুলো ট্রেন কিন্তু প্রচুর ভিড় হয়। মানে এখন সকালবেলা ভোরবেলা এখন কিন্তু অনেক খালি ছিল। আর আমাদের সম্ভবত বাস এখানে দাঁড়িয়ে আছে রামগঙ্গা। ওরে বাবারে, বাসে একটু জায়গা নেই। জায়গা হবে দাদা, জায়গা হবে সামনে আশেপাশে। এরপরে কতক্ষণ পর বাসটা এখানে? 6:50। তো আমাদের রামগঙ্গার বাস, এই হচ্ছে রামগঙ্গার বাস দেখতে পাচ্ছ। এই বাসে যেতে হবে। এই বাসে না গেলে আমাকে প্রায় আরও 1 ঘন্টা, মানে বলছে 6:50, 6:10 বাজে 6:50, মানে 40 মিনিট পরের বাস যাবে নেক্সট যে বাস। সেই বাসে গেলে আমার যে নৌকোর টাইম আছে বা ভটভটির টাইম আছে সেটা অ্যাডজাস্ট হবে না। মানে ও চলে যাওয়ার পরে এগিয়ে ঢুকবে, আমাকে এই বাসে যেতে হবে। আর বাসে প্রচুর ভিড়। বাসে এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতক্ষণ লাগে দাদা এখান থেকে? 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা। প্রচুর ভিড়, এখন 1.5 ঘন্টা আমাকে দাঁড়িয়ে যেতে হবে। ইভেন আমি একা দাঁড়াচ্ছি না, প্রচুর মানুষ আমার সাথে দাঁড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমার সামনেও আছে। তো চলো, দাঁড়িয়ে বেশি বক করা যাবে না, তোমার ব্যথা হয়ে যাবে। ওখানে নেমে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকবে। আলটিমেট প্রায় 1.5 ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম।
এটাই হচ্ছে রামগঙ্গা বাস স্ট্যান্ড। আমরা জাস্ট এই বাস থেকে নামলাম, দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার, মানে প্রচুর প্যাসেঞ্জার বাস থেকে নামছে। আর পাক্কা 1.5 ঘন্টা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো, মানে জার্নির শুরুতেই হচ্ছে অবস্থা খারাপ, ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, সকালে 1 ঘন্টা 20 মিনিট ট্রেন জার্নি করলাম, তারপরে বাস জার্নি করলাম 1.5 ঘন্টা। তো শুরুতেই এতক্ষণ জার্নি, যাই হোক আলটিমেট পৌঁছে গেলাম এখানে। আর এটাই হচ্ছে রামগঙ্গা যে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের আশেপাশে এরকম বাজার দেখতে পাচ্ছ, সকাল সকাল এদিকে কিছু সবজি বসেছে দেখতে পাচ্ছি, এদিকে ফলের দোকান টোকান বসেছে। আর এখানে এই সামনেই একটা জেটি দেখতে পাচ্ছ, বাট আমি যে নৌকোতে বা ভটভটিতে যাব সেই নৌকো কিন্তু এখান থেকে ছাড়বে না, এখান থেকে ফেরি সার্ভিস হয়, তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ফেরিঘাট, আর এই ঘাটটা হচ্ছে রামগঙ্গার সাইডে, এটাই হচ্ছে রামগঙ্গা ফেরি। আর এখান থেকে শুধু ফেরি পারাপার হয়ে থাকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন নৌকোটা, এই নৌকো যাবে জাস্ট ওপারে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওপারেই হচ্ছে পাথর প্রতিমা ফেরিঘাট। আমি যেখানে যাব, যে নৌকোতে যাব, সেটা ঘাট হচ্ছে ওদিকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমাদের নৌকো ছাড়বে সম্ভবত 8:30টার আশেপাশে। তো এখন সময় আছে, আর সকালে কিছু খাওয়া হয়নি, তো ভাবছি এখানে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে। আর সকাল সকাল দেখতে পাচ্ছ বেশ জোয়ারের জল অনেকটা উঠে গেছে, এদিকে দেখতে পাচ্ছ বেশ অনেকটা উঠে গেছে। এখানে বড় বড় ট্রলার, যে সমস্ত ট্রলার মাছ সমুদ্রে এরা সব যায় ফিশিং করতে, ইলিশ মাছের মরশুম শুরু হয়ে গেছে এখন, সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো চলো, সকালে ঘুগনি আর রুটি খেলাম, ভাবলাম তারপর একটু কলা খাবো। এখান থেকে লাইন দিয়ে দেখতে পাচ্ছ ফলের দোকান, বেশ না 10-12টা ফলের দোকান আছে, কোথাও কোনো কলা খুঁজে পাচ্ছি না। সব আছে ছোট্ট ছোট্ট কী কলা যায় না, ছোটো ছোটো কলা, বাট বড় কলা যেগুলো হয় আর কি, মর্তমান বা কাঁচকলা না আর কি বলে না, বড় বড় যেগুলো হয়, একটাও নেই। তো আমি এই একজনকে জিজ্ঞাসা করলাম, বলতে মার্কেটে নাকি কলা নেই। তো যাই হোক, আমাদের সময় প্রায় হয়ে গেছে। তো সামনে যে ঘাট সেটা হচ্ছে এদিকে। আর তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তোমরা দেখেছো আমি এর আগে একবার এসেছিলাম, মানে রামগঙ্গাতে, আর ওপারে পাথর প্রতিমাতে আমি 2বার এসেছিলাম। 100 থেকে 150 মিটার সামনে এদিকে গেলে ঘাট পড়ে, যেখান থেকে যে ভটভটিগুলো ছেড়ে যায়, যেগুলো রুট জার্নি করে আর কি, 2-3 ঘন্টার যে জার্নিগুলো, সেই ঘাট আমার সামনে। এখান থেকেই বাঁ দিকে টার্ন নিতে হয়, দেখতে পাচ্ছ সামনেই, জাস্ট 30 থেকে 40 মিটার সামনেই আমাদের ঘাট। এই রামগঙ্গা বা পাথর প্রতিমাতে 2-3 ঘন্টার যে রুট জার্নি হয়, যে সমস্ত নৌকো বা ভটভটি, এই সমস্ত নৌকো বা ভটভটিতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার হয়। অন্যান্য জায়গায়, সুন্দরবনের অন্যান্য প্রান্তে আমি অনেক ভটভটি বা নৌকো চড়েছি, যেগুলো রুট জার্নি, সেই সমস্ত নৌকোতে তেমন ভিড়ভাড়টা ছিল না, থাকিনি আর কি, কখনো ছিল না আর কি। তো এই ঘাটে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার হয় রামগঙ্গা বা পাথর প্রতিমা থেকে। এই হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছ ঘাটের এদিকে বেশ কিছু দোকান আছে, ফলের দোকান, খাবার দোকান। আর এখান থেকে আমাদের নৌকো বা ভটভটি ছাড়বে। তো এখানে প্রচুর প্যাসেঞ্জার এসে ওয়েট করছে, আমার পেছনে দেখতে পাচ্ছ ওই নৌকো আসবে বা ওই ভটভটি আসবে, তারপরে কিন্তু তাদের গন্তব্যে রওনা দেবে। আর এখন জোয়ার আছে, জোয়ারে কিন্তু জল বেশ অনেকটা থই থই করছে। আমি যখন ফিরি, মানে এর আগে তো ওদিকে গেছিলাম, দুবার গেছিলাম, দুবারই আমি ফিরেও ছিলাম। তখন দেখেছিলাম যখন ভাটা পড়ে যায়, তখন প্রায় জল এখান থেকে অনেকটা নিচে নেমে যায় এদিকে, তখন বেশ একটা ন্যাড়া ন্যাড়া এরকম কিছু লাগে। আর এখন দেখছো বেশ ভরা যৌবন বলতে যেমন হয় না, যুবতী মেয়েদেরকে যেমন বলে, তেমন কিন্তু এই নদীটাকেও মানে ব্যাখ্যা করা যায়, বেশ ভরা যৌবন বলা যায়। তো যাই হোক, আমাদের নৌকো আসুক, আমাদের ভটভটি আসুক, এই ঘাটে ভিড়বে। যদিও ওই নৌকোটি ছেড়ে আসবে ওই ঘাট থেকে, সামনে যে ট্রলার দেখতে পাচ্ছ, ট্রলারের ওপারে পেছনে যে ঘাট আছে ওখান থেকে ছেড়ে এখানে আসবে। তারপরে এখান থেকে আমাদের যে গন্তব্য, আজকের আমি বলে দিই যে আমি আজকে যাচ্ছি কোয়েল বাজার বলে একটি জায়গা, দ্বীপ। আর এই দ্বীপের কথা আমাকে এক দাদা আমাকে কমেন্ট করে বলেছে। অ্যাকচুয়ালি উনি আমাকে বেশ কয়েকটি জায়গার নাম বলেছেন। সামনে
এই যে দ্বীপ, মানে আমি এখন যে রামগঙ্গাতে আছি, সামনে কিছুটা গেলে নদীটা ডান দিক ঘুরে যাচ্ছে, একটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে। তো বাঁ দিকে ঘুরেই ডান দিকের যে দ্বীপটা সেটাই হচ্ছে লক্ষ্মীপুর। তো ওই দাদার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, ওনার গ্রামের বাড়ি। বাট ওই দাদা কিন্তু ওখানে থাকে না, উনি থাকেন রাজস্থানে সম্ভবত, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো ওই দাদাই আমাকে বলেছিল বেশ কয়েকটি দ্বীপের বা জায়গার নাম বলে, যে এই সমস্ত জায়গায় যেও বেশ ভালো লাগবে। তো তার জন্যই আমি এলাম। ওই দাদার নাম হচ্ছে গৌতম কুমার সাউ। তো যাই হোক, আমাদের নৌকো বা ভটভটি আসলে নৌকোতে উঠে কথা বলছি। হঠাৎ করে বেশ অনেকগুলো নৌকো বা বোট দেখতে পাচ্ছ, এই ঘাটে এসে ভিড়লো। বেশ এই একটা আছে, ওদিকে একটা আছে, এদিকে একটা আছে। প্রচুর কাস্টমার বা প্যাসেঞ্জার এখানে দেখতে পাচ্ছ। এদিকে ঘাটের উপরেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে। প্রচুর প্যাসেঞ্জার ওই নৌকো করে এসছে, যারা কিন্তু ওপরে নামছে, মানে এই ঘাটে নামছে। আর এই ঘাট থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ওই নৌকোতে উঠছে। বেশ এই জায়গাটা বেশ জমজমাট আর কি। সবসময় যখনই আসি তখনই দেখি এতগুলো নৌকো বা ভটভটি এখানে থাকে, আর প্রচুর প্যাসেঞ্জার। এমনটা না যে নৌকো আছে খালি কখনো বা ফাঁকা কখনো দেখতে পাইনি। সারাক্ষণই কিন্তু প্রচুর প্যাসেঞ্জার এইখানে এই সমস্ত নৌকোতে বা এই জলযান জার্নি করে আর কি। এদিকের লোকজন, মানে এদিকের বিভিন্ন যে দ্বীপ আছে, যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপ আছে, ওদিকে যদি চলে যাও, জি প্লট আছে, এল প্লট আছে, কে প্লট আছে, বনশ্যামনগর, ছোট বনশ্যামনগর, বড় বনশ্যামনগর, চাঁদমারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাট আছে। সেই সমস্ত ঘাটে কিন্তু যেতে গেলে, সেই সমস্ত দ্বীপগুলিতে যেতে গেলে একমাত্র এই নৌবাহনী, এই নৌকো বা ভটভটি ভরসা। প্রচুর প্যাসেঞ্জার এখানে, কিন্তু প্রচুর প্যাসেঞ্জার। নৌকোতে করে গাড়ি, টু হুইলার বা বাইক, সেগুলো ওঠানামা করে। দেখতে পাচ্ছ ওই নৌকোতে একটা বাইক আছে। ইভেন এখানেও বেশ 2-3টে গাড়ি বাইক দাঁড়িয়ে আছে। এরা উঠবে পরে এই নৌকোতে বা পরে কোনো নৌকোতে। এই ঘাটের প্রচুর ব্যস্ততা কিন্তু সারাক্ষণই লেগে আছে। তো যাই হোক, এখন 8:15-20 হয়েছে। আমাদের নৌকোর টাইম আছে 8:30। তো আরও 10-12 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমাদের নৌকো আসবে। আর এই নৌকোটা জানি না কোথায় যাবে। আমি যে নৌকোর উপরে দাঁড়িয়ে আছি, এই নৌকোতে প্রচুর পাখির যে খাবার দেখতে পাচ্ছ, সেই পাখির খাবারের বস্তা বেশ অনেকগুলো, 2, 4, 6, 8, 10খানা পাখির খাবারের বস্তা। পাখির যে আমার বাড়িতে বদ্রি পাখি ছিল, সেই বদ্রি পাখিকে যে দানা খাওয়াতাম, ছোটো ছোটো দানা, সেই দানার বস্তা কিন্তু এখানে বেশ অনেকগুলো, প্রায় 10টা আপাতত আছে। আরও তুলছে বা নিয়ে আসতে দেখতে পাচ্ছি। এখন 8:35 হয়ে গেছে। আর আমাদের নৌকো চলে আসছে। এই যে সামনে যে নৌকো, ঠিক এই নৌকোর পেছনে যে নৌকোটি আসছে সেটাই হচ্ছে আমাদের নৌকো। আর এই ঘাটে দেখতে পাচ্ছ এই মুহূর্তে ওই নৌকোতে ওঠার জন্য প্রচুর প্যাসেঞ্জার কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ যত প্যাসেঞ্জার সব ওই নৌকোতে যাবে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে কিছু দাদা কাকারা মাছ নাড়ানাড়ি করছে। তো এরা হচ্ছে এখান থেকে চারা পোনা, মানে মাছের ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, এদিকের কোথাও থেকে আর কি। ওনাদের যে গ্রামে, মানে ওনাদের বাড়ির যে পুকুর আছে, সেই পুকুরে এই মাছগুলো ছাড়বে লাইন দিয়ে। তুমি যদি দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ এক কাকুকে ওই পারে আছে লাইনে, কিন্তু প্রচুর মাছের হাঁড়ি। ওখান থেকে দেখো লাইন দিয়ে, ইভেন ওপরে তো আছে, প্লাস নিচেও দেখতে পাচ্ছি। এই যে এখানে এর মধ্যে কি মাছ আছে গো? বাটা মাছ। আচ্ছা আচ্ছা, বাটা মাছ। বাটা ছাড়া অন্য কোনো মাছ না? বাটা আছে, এটা আছে, পুঁটি আছে। দেখে একটু। আচ্ছা আচ্ছা, পুঁটি মাছের মানে ওই ছোটো পুঁটি যেগুলো হয়, জাপানি পুঁটি। আচ্ছা, বাটা আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেক দাদা নিয়েছে। এগুলো কত করে বিক্রি হচ্ছে? এখানে বিক্রি হচ্ছে 400 টাকা কিলো। 400 টাকা কেজি? হ্যাঁ, এই যে বাটা। আচ্ছা, এই 1 কেজির মধ্যে মোটামুটি কতগুলো আসে? 1 কিলোর মধ্যে দাঁড়ানো আসবে 500 পিস আসবে। 500 পিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি কত নিয়ে যাবেন? বিক্রি করেন না পুকুরে? না না, আমি বিক্রি করি বাইরে করি। ও আচ্ছা, আপনি ব্যবসায়ী। কোথায় বিক্রি করবেন? ওই সীতারামপুর। আচ্ছা, যে এখান থেকে এই দাদা বাটা মাছের চারা, মানে পোনা আর কি, ছোটো ছোটো বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে।
ইনি এখান থেকে যাবেন সীতারামপুর, মানে জি প্লট যে আছে জি প্লটের একেবারে এন্ডে, সেখানে গিয়ে ওখানকার স্থানীয় মানুষদেরকে বিক্রি করবেন। তখন কত টাকা বিক্রি করবেন? টাকাই 400 টাকা কিলো দিচ্ছি। আচ্ছা, 400 বিক্রি করবেন। আপনি কিনেছেন এখানে কত? তাহলে অনেক আরও কমে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক উনি বিক্রি করবেন 400 টাকা কেজি। তো যাই হোক, তো এখানে যেটা বলছিলাম, এখানে লাইন দিয়ে কিন্তু দাদা কাকা লাইন দিয়ে, এখানে দেখতে পাচ্ছ বেশ এখানে লাইন দিয়ে কিন্তু সবাই মাছ নিয়ে। এখন কি এই মাছের ব্যবসাটা ভালোই না? এইটা সিজন। আচ্ছা, এখন আপনি কত যাবেন? আমি ছোট মানুষ নগর বসছি না। আচ্ছা, অশ্বিনী মাই তো ওপারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে বিভিন্ন জনে বিভিন্ন দ্বীপে যাবে আর কি। আমরা সীতারামপুর। এইটা কোথাকার নৌকো এলো? আচ্ছা আচ্ছা, কয়েল বাজার যাবে তো? আচ্ছা আচ্ছা, তো এটাই হচ্ছে আমার নৌকো। আমি কয়েল বাজার যেতে যাবো। তো আপনিও যাচ্ছেন এখানে? আচ্ছা, সবাই যাবে তো তার মানে? তো এই হচ্ছে আমাদের কয়েল বাজারের নৌকো। যেই ঘাটে আমরা যেতে চাইছি বা যেই দ্বীপে যেতে চাইছি, সেই দ্বীপের নৌকো বা ভটভটি এই চলে এসছে। আর এখানে যে সমস্ত মাছ ব্যবসায়ী আছে দেখতে পাচ্ছ, এনারাও ম্যাক্সিমাম লোকজন এই নৌকোতে উঠবে আর কি। প্রচুর প্যাসেঞ্জার, কিন্তু জানি না নৌকোতে জায়গা হবে কিনা। যদিও নৌকোটি বেশ বড় সড়ো নৌকো, জায়গা হবে কিনা জানি না। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। মানে এদিকের যে একমাত্র এই নৌযানই ভরসা, তার প্রমাণ তোমরা পেয়ে যাচ্ছ। একদম বাস্তবটা তোমরা দেখতে পাচ্ছ যে এত মানুষ সবাই কিন্তু এই নৌকোতে বা এই ভটভটিতে উঠছে। এটাই কয়লা বাজার তো? তো এখানে দেখতে পাচ্ছ সামনের যে বসার জায়গাতে এই কাকুদের দখলে, মানে ব্যবসায়ী যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের দখলে হয়ে গেছে। দেখি ওদিকে যাব কাকু, ওদিকে যাবো। ও, আপনিও যাবেন? একটা সাইড দাও। আরে যাবো, হবে না, আসতে। এনাদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেল কেন বুঝতে পারছি না। তোমার মাছ আটকে গেছে, মরে যাবে। এনারা এত ঝগড়া করছে যে ওদিকে যাব, সে যেতে পারছি না। ও উঠবেন, পেছনের গাড়িতে উঠবে, কিন্তু এই কাকুরা ঝগড়া করতে ব্যস্ত। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। তিনটে বাইক ছিল, যেহেতু নৌকোতে জায়গা নেই তার জন্য কিন্তু ওই বাইকগুলো বা ওই দাদারা উঠতে পারলেন না। আর এই কাকুরা তখন থেকে নিজেদের মধ্যে ঝামেলা করেই যাচ্ছে, কে কোথায় বসবে সেই জায়গা নিয়ে। আর এখানে পুরো প্যাকড আর কি, এই নৌকোতে কোনো জায়গা নেই, পুরো প্যাকড। আপনারা ঝামেলা করছেন কেন কাকু নিজেদের মধ্যে? হ্যাঁ, একটু হয় না। তো আমি কোথায় বসবো বুঝতে পারছি না, কারণ এখানে কোনো জায়গা নেই। ওপরে তো উঠতে গেলে এদিকে যেতে হবে। উঁচা দেখে পা তুলে তোমার একটা পা সরাও না, ওখানে ঢুকায়। আমার পাটা ঢুকবে না মনে হয়। এই তোমার মাছ গেল, দৌড়ে গেলে। সরি দাদা, তো অনেক কষ্ট করে পরে উঠতে হলো। হ্যাঁ, তো যাই হোক অনেক কষ্ট করে নৌকোর ছাদে আসতে পারলাম। আর লাইন দিয়ে কিন্তু দেখছো সবাই লাইন দিয়ে কীভাবে মাছগুলোকে অক্সিজেন যোগান দিয়ে যাচ্ছে। আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এই নৌকোতে এই মুহূর্তে, প্রচুর প্যাসেঞ্জার। পাথর প্রতিমা এই অঞ্চলের সবথেকে বড় মার্কেট, হোলসেল মার্কেট। তার জন্য এই পাথর প্রতিমা থেকে কিন্তু বিভিন্ন মালামাল এখান থেকে এই নৌকোতে লোড করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন দ্বীপে। নৌকা চলে আসে, নৌকা চলে আসে।
তো যেটা বলছিলাম যে এই যে নৌকোর যিনি ক্যাপ্টেন বা নৌকোর যে মাঝি, এই নৌকো অনেকটা যত ইজি ভাবি মানে অন্যান্য নৌকোগুলো দেখি তেমনটা ইজি না, কিন্তু যেহেতু এই নৌকোতে কিন্তু ফ্রন্টেও যাওয়া যায় আবার ব্যাকেও যাওয়া যায়, সাথে অ্যাক্সিলেটার, সাথে হুইল আছে। তো বিভৎস চাপের দেখলাম, মানে 4 চাকার থেকে আমার মনে হয় বেশি চাপের। আর এখানে দাঁড়াচ্ছে এই কারণ হচ্ছে আগের যে ঘাট থেকে আমি উঠলাম ওই ঘাটে আমার সাথে সাথে আরও 2 দাদা ছিল, যাদের বাইক ছিল, তারা কিন্তু উঠতে পারেনি তখন। তো এখন ওই দাদারা ওই ঘাট থেকে দেখতে পাচ্ছ, ওই দূরের ঘাট, ওখান থেকে গিয়ে আবার এখানে চলে এসছে। এই ঘাটে মাল ওঠানামা করাতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় চলে গেছে। নর্মালি এত সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা বেশ 3টে নদীর মুখ দেখতে পাচ্ছি। একটা ওদিকে চলে গেছে, একটা দিয়ে আমরা আসছি, আর একটা আমাদের সামনে ওদিকে চলে যাচ্ছে। এই ডান দিকের যে দ্বীপ দেখতে পাচ্ছ, এই দ্বীপ হচ্ছে পাথর প্রতিমা দ্বীপ। আর আমার পেছনে বাঁদিকে যে দ্বীপ দেখতে পাচ্ছ, ওই দ্বীপ হচ্ছে রামগঙ্গা দ্বীপ। আর আমাদের সামনে যে দ্বীপ এটা হচ্ছে বনশ্যামনগর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই নৌকোর ছাদে বা ভটভটির ছাদে, এখানে খুব সুন্দর, মানে খুব জোরে হাওয়া বইছে আর মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, আকাশের সূর্য ওইভাবে দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে, কিন্তু মানে আমার তো বিভৎস লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু বেশ মজা করছে। তোমরা যদি এদিকে আসতে চাও, এদিকে ঘুরতে আসতে চাও, সেক্ষেত্রে আসতে পারো। জাস্ট এই রুটটাকে জার্নি করতে পারো, এর সাথে যাবে আবার এই নৌকোর সাথেই ব্যাক করবে, খুব সুন্দর লাগবে, কিন্তু আসতে পারো। 1.5 ঘন্টার আশেপাশে জার্নি রামগঙ্গা থেকে বা পাথর প্রতিমা থেকেও ওরকমই সময় লাগবে। আপ ডাউন 3 ঘন্টা, ম্যাক্সিমাম 3.5 ঘন্টা লাগবে। তো এই জার্নিটা উপভোগ করতে পারো, বিভৎস লাগবে, মানে খুব মজা পাবে তোমরা। আমার সামনে যে ঘাট, এই ঘাট হচ্ছে ছোট রাক্ষসকালীর ঘাট। এই ঘাটের নাম হচ্ছে ছোট রাক্ষসকালী ঘাট, ছোট রাক্ষসকালীর তালতলার ঘাট আর কি। তো এই ঘাটে কোনো মানে ঘাট নেই আর কি, ঘাট বলতে যেটা বোঝায় এখানে মাটির মধ্যেই হ্যাঁ ওপরে নতুন ঘাট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এতদিন হয়নি কেন? পরিষেবা ব্যবস্থা ভালো না? আচ্ছা আচ্ছা। তো ওই দাদা বলছে পরিষেবা ব্যবস্থা ভালো না। ও দাদা, ভালো তো? এখানে নেমে যাবে তো? আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক প্যাসেঞ্জার আছে, এখানে দেখতে পাচ্ছি। ছোট রাক্ষসকালী দ্বীপের যে তালতলার ঘাট, এখানে একটা পুরনো ঘাট ছিল, এই ঘাটটি হচ্ছে পেছনে। সেই ঘাটটি একেবারে ভেঙে নদীর সাথে, নদীর জলে মিশে গেছে বা নদীর স্রোতে আর কি, জলের স্রোতে ভেসে চলে গেছে। পাশে আরেকটি নতুন ঘাট বানানো হচ্ছে, এখনও রেডি হয়নি। তার জন্য এখানকার মানুষ, এখানকার স্থানীয় মানুষ, এই দ্বীপের মানুষ, তারা দেখছো এখানে বেশ কাদার মধ্যে নামছে। দেখি দাদা একটু, এখানে যেভাবে নামছে দেখতে পাচ্ছ, মানে খুব রিস্ক। এই যে উনি ভদ্রমহিলা নামছেন, দেখো, যদি বাই চান্স স্লিপ করে বা এই যে বাঁশ আছে সেই বাঁশটাও ভেঙে যেতে পারে। নামার সময় নয়, ওখানে লাফিয়ে নামলো। আমি ওয়েট করছি, যারা পাড়ে দাঁড়িয়ে আছেন যে সমস্ত মহিলারা, নিচ থেকে যখন উঠবে তারা ওনারা কীভাবে ওঠেন সেটা দেখায়। আমার ব্যাগ? ও ঠিক আছে। বাইক স্ট্যান্ড নেই, নড়ছে তো মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, আমি যা দেখছি, মানে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই তোমাদের বাঁশ ঠিক আছে তো, ভেঙে যাবে না তো? হ্যাঁ, হাত ধরো নাহলে আবার সিট।
এই এত খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছেন? কুটুমবাড়ি হ্যাঁ কুটুমবাড়ি আচ্ছা কুটুম বাড়ি যাচ্ছে এই দিদি। তো এখান থেকে আমাদের নৌকো ছেড়ে দিল। এই ঘাট থেকে বেশ অনেকেই উঠলেন। দেখলাম বেশ অনেক কষ্ট করে সবাইকে উঠতে হলো আর কি, মানে যখন তখন কোনো রকম বড় সড়ো বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে আর কি থাকে। আমাদের সামনে আরো একটি ঘাট এলো, দেখতে পাচ্ছ। ঘাট বলছে যদিও কোনো ঘাট নেই, এরকম মাটির পাড় ভেঙে ভেঙে দেখতে পাচ্ছ অবস্থা খারাপ। হ্যাঁ মানুষ গিয়ে গিয়ে ঘাট হয়ে গেছে। ওই দাদা বলছে এই সব থেকে যত দ্বীপ আছে সব থেকে কি অনুন্নত দ্বীপ। এই দ্বীপটা কি দ্বীপ? বনশ্যাম নগর। আচ্ছা বনশ্যাম নগর। এই রাস্তাঘাটও খুব জঘন্য রাস্তা। তাই রাস্তাঘাটও খুব বাজে। তা যা হোক এখান থেকে নামতে মনে হয় সুবিধা হবে ওই দিদিদের। ওই এই তো ও একজন নামলো। যা হোক এখানে ওই দিদি জাস্ট আগের ঘাট থেকে উঠলে আর এই ঘাটে নেমে গেলে। অবশেষে 2 ঘন্টা জার্নি করে আমাদের নৌকো আমাদের যে গন্তব্যস্থল কয়েলবাজার সেই ঘাটে এসে ভিড়লো। দেখতে পাচ্ছ সামনে হচ্ছে কয়েলবাজার ঘাট। আমাদের নৌকো ছেড়েছিল 8:30 নাগাদ, আর এখন 10:30 বেজে গেছে। আর এই মুহূর্তে খুব বেশি প্যাসেঞ্জার নেই, বেশ কয়েকজন আছে। আর ম্যাক্সিমাম লোকজন কিন্তু জি প্লট, যেটা চাঁদমারি ঘাট বলে, সবাই সেখানে নেমে গেছে। আর এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ এই কজন মাত্র প্যাসেঞ্জার আছি আমরা। ঘাট থেকে নৌকোর হাইট বেশ অনেকটাই, সবাইকে লাফিয়ে লাফিয়ে নামতে হচ্ছে এখানে। আর কয়েলবাজার যে ঘাট, এই ঘাটে আমি প্রথমবার এলাম। এখানকার ঘাট ঠিক এমনটাই দেখতে পাচ্ছ। আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এই ট্রলারগুলো যায় মাছ সমুদ্রে ইলিশ মাছ ধরতে। তো এখনও আপনারা কবে বেরোবেন দাদা? আমাদের দেরি আছে। বাড়ি কোথায় বাবু? আমার বাড়ি যাদবপুর। এখানে আপনাদের এখানে ঘুরতে এসছি। এই ধানচি ফরেস্টটা কোন দিক দিয়ে গেলে পাবো? এই ডান দিকে? আপনি কি একা এসছেন আর কেউ? আমি একা একা, আমি হাঁটতে হাঁটতে যাবো। তাহলে ওই বাঁধ ধরে পুরো সীমানা শেষ হবে, কর্নার আছে এই যে এইটা দিয়ে তো? বাঁধ ধরে, হ্যাঁ কর্নার শেষ হবে, অফিস দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আমার এখন গন্তব্য এই যে এল প্লট। এই এল প্লটের এন্ড যেটা আছে, এন্ডেই ঠিক উল্টো দিকে, মানে এই যে নদীটা ঘুরে যাচ্ছে আমার পেছনে, যে নদী এটা ঘুরে ঘুরে ওদিকে চলে যাচ্ছে। তো এই নদীর ঠিক ওপারেই হচ্ছে ধানচি ফরেস্ট, বাঘের জঙ্গল। তো আমি সেদিকেই যাব। তো কেমন সেই ধানচি ফরেস্ট, যদিও ফরেস্টে ঢুকতে পারবো না, আমি এপার থেকে দেখাবো তোমাদেরকে। আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। আর তার মধ্যে মাঝে মাঝে কিছু এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। তো কেমন লাগে অবশ্যই দেখতে থাকো, আর অবশ্যই কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এর আগে যে সমস্ত জায়গায় ঘুরেছি আমি, সেই সমস্ত জায়গায় ছোটো ছোটো নৌকো দেখেছি নদীর আশেপাশে। বাট এইখানে এই ইল প্লটে বা এই কয়েল বাজারের আশেপাশে দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় কিন্তু ট্রলার। এই সমস্ত ট্রলার, যেহেতু পাশেই সমুদ্র, এই সমস্ত ট্রলারে করে কিন্তু মাছ সমুদ্রে যান এনারা। এখানে যেতে যেতে এক কাকুর সাথে, এক দাদা বা কাকু যাই বলি না কেন, দুজনের সাথে দেখা হলো। এই দুজনেই কিন্তু এই ট্রলারের মাঝি, সামনে যে ট্রলার দেখতে পাচ্ছ এই ট্রলারের মাঝি না, বাট এই ধরনের কোনো ট্রলারের মাঝি, তাই তো? না, উনি ওই ট্রলারের মাঝি। আচ্ছা, ও আপনাদের ট্রলার এখানেই? না, উনার ট্রলার এখানে। আচ্ছা, ওই আচ্ছা, আপনার ট্রলার এখানে আছে। আপনারা মোটামুটি মাছ ধরতে গেলে কতদিনের জন্য যান মাছ ধরতে?
এটা লিমিট থাকে না, মানে মাছের উপর নির্ভর করে। তাতে এক সপ্তাহ হতে পারে, আচ্ছা। 5 দিন হতে পারে, বা 10-12 দিন হতে পারে, হাইলি 15 দিন। তো মোটামুটি আপনারা এই যে বললেন লিমিট থাকে না, 3 দিন হতে পারে, 15 দিন হতে পারে, মানে মাছের উপর তো নির্ভর। মিনিমাম কত কুইন্টাল, না মিনিমাম কত মাছ হলে আপনারা ফিরে আসেন? না মাছটা আপাতত সম্ভব আমাদের বরফের উপরে, তেলের উপরে, লোড লাটের উপরে নির্ভর করে। বরফ নেই, মাছ চলে আসছে, আচ্ছা আচ্ছা, বরফ নেই, তেল নেই, তখনই আপনারা ফিরে আসতে হবে, রিটার্ন আসতে হবে। দেখা যায় প্রথম মাছ আমি লাস্ট থেকে পেলাম, তখন তো হয়তো মাছ হচ্ছে, বরফ নেই, তখন ফিরে আসতে হয়। ধরুন আপনারা 3-4 দিনে যখন চলে আসেন তখন কতটা মাছ নিয়ে আসেন? তো 100 ক্যারেট হতে পারে, মানে 100 মন আচ্ছা, হতে পারে। 100 ক্যারেট, একটা ক্যারেট মানে 40 কেজি। এক মন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 100 ক্যারেট মাছ নিয়ে হতে আসেন? পারে, হতে পারে, মাছ হলে হতে পারে। আচ্ছা, হতে পারে, না হতে পারে, হতে পারে, মানে ম্যাক্সিমাম টাইমটা হয়। কোনো কন্ট্রাক্ট নাই বা বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এটা আচ্ছা। মাছের উপর নির্ভর, লাগলেই ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অন্য কেউ পেতে পারে, আমি না পেতে পারি। তখন হয়তো অন্য কেউ দেখা যাবে 5 দিন, 1 সপ্তাহে ফিরে আসতে পারে, আমার 10 দিন 12 দিন লাগে। আপনারা মাছ যখন নিয়ে ফেরেন কোথায় ফেরেন? আমাদের রামগঙ্গা। রামগঙ্গা। আচ্ছা, কাকদ্বীপ নামখানা ওদিকে না? না, ওইদিকে থাকে, এখন গাড়ি যোগাযোগ হয়ে গেছে না, মানে আগামী দিন, মানে এই মুহূর্তে। আচ্ছা, তাহলে আমাদের রামগঙ্গায় রামগঙ্গায় এখানে নামিয়ে দেন, এখান থেকে গাড়ি করে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এর আগে তোমাদেরকে দেখেছিলাম কাকদ্বীপের যে সমস্ত জেটি ঘাট, সেই সমস্ত জায়গায় ওনারা আনলোড করে থাকেন ট্রলি থেকে বা ট্রলার থেকে। বাট এই কাকুদের যে ট্রলার বা এই যে এগুলোকে ট্রলার না ট্রলি বলেন? ট্রলার বলেন। ট্রলি আলাদা নাকি? আচ্ছা, ট্রলের টানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রলি আর ট্রলার কিন্তু আলাদা। যাই হোক, এটা পরে তোমাদেরকে আর ওই ট্রলার মাঝি উনি। কোন ট্রলারে? আচ্ছা, এই যে নীলাম্বরী, এই নীলাম্বরী দেখতে পাচ্ছ ঠিক আমার সামনাসামনি, এই ট্রলারের মাঝি মানে ক্যাপ্টেন দাদা ইনি। আপনি কবে বেরোবেন? আপনার তো রণ সাজে রেডি। 5টার মধ্যে উনি মানে একদম 2-4 দিনের ভিতরে, 2-4 দিনের ভিতরে বেরোবেন। আচ্ছা, এই নৌকোতে বা এই ট্রলারে আপনারা কতজন মিলে যান একসাথে? 15-16 জন মিলে যান, খাওয়া দাওয়া, জল, আগরুম বাগরুম সব নিয়ে যান? আচ্ছা আচ্ছা, মিনিমাম 15 জন, এর ম্যাক্সিমাম আরও 2-3 জনও এক্সট্রা হতে পারে। তো আপাতত এই 4টে পাশাপাশি ট্রলি মানে ট্রলার দেখতে পাচ্ছি, সবই মোটামুটি রেডি হয়ে আছে, সময় হলে বেরিয়ে যাবে। না সময় গেছিল। আচ্ছা, গিয়ে আবার রিটার্ন করেছে? আচ্ছা, রিটার্ন করার পরে কদিন থাকেন আপনারা এখানে আবার? না সম্ভব হয়, এখানে নদীতে এখন কিন্তু মাছ নেই, মানে ওয়েদার তেমন, মানে বৃষ্টি হয় না, নদীতে ইলি মাছ নেই। আচ্ছা আচ্ছা, তার জন্য ওরা ডেবিসিট নিয়ে ফিরে এসছে, মানে চালান টাকা উঠে না। আচ্ছা, চালানটাকে উঠে ফিরে এসে আবার ওরা 1-2 দিনের মধ্যে আবার রেডি হয়ে আবার বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে আরও অনেককেই দেখতে পাচ্ছি, অনেক দাদাদেরকে। আপনারা কি সব এই ট্রলারে? সবই আপনাদের স্টাফ? কেউ মাঝি আছে, কেউ ওই জাল টানার আচ্ছা স্টাফ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মালিক ম্যানেজার আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক সময় দিলেন। ঠিক আছে, একটু সামনের দিকে এগিয়ে যায়। কত দূর যেতে হবে এখান থেকে এই বাঁকটা? টাইমিং তো না ওই যে ধানচি ফরেস্ট যেটা, সেই বাড়িটা আমার ওখানে আছে। সেটা কত দূর যেতে হবে? শেয়ার করে চলো। হ্যাঁ, ঠিক আছে, চলুন। তো যাই হোক, আসছি দাদা, ধন্যবাদ। তো আমি সামনে যাচ্ছি যে ধানচি ফরেস্টের ওদিকে। তো এই কাকু বলছেন কাকুর বাড়ি ওদিকে। আপনার বাড়ি ওদিকে? হ্যাঁ। তো কাকুর বাড়ি, কাকুর সাথে কথা বলতে বলতে সামনে এগোই। আর যে নদীর পাশে যে বাঁধের রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক এমনটাই। আচ্ছা, এখানে ইটের রাস্তা হয়নি কেন? বিভিন্ন কারণে হয় না। বর্তমান তো আমাদের যে মানে সরকারি সুযোগ সুবিধা, হ্যাঁ, তা বর্তমান তো আপাতত সবার জানা। হ্যাঁ, মানে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে ডিভাইডেশন চলছে ওই 100 দিনের কাজ বা বিভিন্ন রকম প্রকল্প নিয়ে। হ্যাঁ, যদিও আমরা মৎস্যজীবী অতটা রাজনীতি জানি না। আচ্ছা, কিন্তু যেগুলো কানা ঘোষায় শুনি, জানি, আমাদের বয়স অনুসারে যেটুকু বুঝি সেইটুকু মধ্যে বলা। তবে এখানে কিন্তু এই জিপিটা কিন্তু আপাতত শান্তিপ্রিয়ভাবে চলে। যে রাজনীতি করুক না কেন, আমরা কিন্তু এখানে মারধর যে মানে চ্যানেলে শোনা যায়, আমাদের কিন্তু এখানে তা নয়। রাজনীতিতে কেউ জিততে পারে, কেউ হারতে পারে, সেটা আল্লাহ না। ভোট হলো, কাজ শেষ, সবাই আমরা ভাই ভাই বলে চলাফেরা করি। আচ্ছা আচ্ছা, এই জিপিটা মানে এখানে সবাই বিভিন্ন পার্টি করলেও আলাদা, মানে এক একজনের সময় কিন্তু ওই 2-1 দিনে হয়তো কেউ কথা বলছে না। আচ্ছা, মনোমালিন্য হয়ে যায়। হ্যাঁ, চলে যাচ্ছে। সাইডে আমার ছেলেও হলো রাজনীতি করে চলে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু নয়। আচ্ছা, এই এখন রাজনীতি সব শেষ, এখন সব ভাই ভাই শোনা যাচ্ছে। তো মানে দেখা যাবে যে রাজনীতিতে ভোট শেষ, আরো মারপিট হচ্ছে, হচ্ছে, এই জিপিতে কিন্তু নেই। আচ্ছা, আপনাদের এখানে নেই? না। আপনাদের এটা এল প্লট তো? এল প্লট, শীতলনগর,
গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। হ্যাঁ, আর এটা কিন্তু 130 নম্বর মানে মানে পঞ্চায়েত সমিতি, আর মানে 82 নম্বর বুথ। আমার বাবাও ছিল বিগত 10 বছর পঞ্চায়েত মেম্বার, আমিও 2008 থেকে 2013 ছিল আমি গ্রাম পঞ্চায়েত সদস্য। আচ্ছা, আপনি মেম্বার ছিলেন? হ্যাঁ। ওরে বাবা, তার মানে তো আপনি এগুলো সব কিছু কমে রাজনীতিকে কম বেশি আমি চলাতে মাঝিগিরিও করি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আমি গ্রাম পঞ্চায়েত 2008 না, আমি তো জানি মানে আজকের দিনে শুনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা সদস্য তারাও নাকি অনেকে লাখপতি বা কেউ কেউ কোটিপতি। কেউ হতে পারে, তার বিপক্ষেও নেই পক্ষেও নেই। এই যে এতক্ষণ ধরে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, এরকম মাটির রাস্তা দেখতে পাচ্ছি। এই মাটির রাস্তার বর্ষাতে সামনের দিকে তো মানে বর্ষাকাল আসছে, সারাক্ষণই বৃষ্টি হবে, এই রাস্তা দিয়ে হাঁটা চলা করাটাও তো খুব। ভিতর দিকে হয়তো একটা গ্রামীণ রাস্তা আছে, ওদিকে ঢালাই করার রাস্তা আছে? না না না, ঢালাই রাস্তা এখনো হয়নি। 2008-2013 মধ্যে আমি গ্রাম পঞ্চায়েতের ওই সিঙ্গেল পার্ট রাস্তা, এই রাস্তাটা আমি করেছি। আচ্ছা, মানে আমার পয়সা না, মানে যাই হোক আপনি সরকারি পয়সা। হ্যাঁ, আপনি যেহেতু মেম্বার ছিলেন তখন। হ্যাঁ, আচ্ছা, তৎকালীন পরে আর একবার রিপেয়ার হয়েছে আর ছাড়া হয় আর তারপরে কিছু হয়নি? না। এখানে যে সরকার আছে সে সরকার এখান থেকে মানে উন্নয়নমূলক মানে নির্বাচনের পক্ষে ভোট পায় না, সেটা কাজ করে না, যেটা বাস্তব। যাই হোক, মানে অনেকটা মানে বিচ্ছিন্ন মানে দ্বীপ বা বিচ্ছিন্ন এরিয়া বলা যায়। আমার আশপাশটা দেখতে পাচ্ছ, এদিকে দেখো যে নদীর থেকে যে বাঁধ, খুব একটা যে পাকাপোক্ত এমনটা না। এখানে তো সম্ভবত ভেঙে গেছিলো নাকি? 2 বছরই ভেঙে গেছে। আচ্ছা, তার আগে আমফান হয়ে গেছে, আর তারপরে যে ইয়াস হয়েছে গেছে, আমফানে গেছে, আর গেছে মানে বললাম কি আরেকটা ঝড় হলো। পরপর 3বার এই বাঁধ ভেঙেছে। এই বাঁধ পরপর 3বারই ভেঙেছে। তার জন্য দেখছো এখানে যে বাঁশের যে খুঁটি করে পাকাপোক্ত কেন করেনি? এইসব জায়গায় এতবার ভাঙছে বারবার। বললাম আচ্ছা, ভুল জায়গায় গোড়ায় গন্ডগোল। যাই হোক, গোড়ায় গন্ডগোল বলছে কাকু যে এখানকার পঞ্চায়েত সম্ভবত বর্তমান যে রোলিং পার্টির সাথে নেই নাকি? এখানে বিপক্ষে বেশি ভোট পড়ে। আচ্ছা আচ্ছা, মানে তৃণমূল এখানে ভোটটা কম পায়, যার জন্য এই গ্রামের উন্নতি কম আর কি। কাকুর বক্তব্য হচ্ছে এটাই। আর এই যে ট্রলার এই যে মাছ ধরছে, এই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও আচ্ছা, আপনার বড় ছেলে? এই কাকুর বড় ছেলে ছোট ছোট যে সমস্ত নৌকো জেলেরা মাছ নিয়ে আসেন, তাদের থেকে মাছ তুলে বাইরে গিয়ে বিক্রি করেন। ওই হচ্ছে ট্রলার মানে নৌকোর উপরে ওই যে দাদা দাঁড়িয়ে আছে খ্রিস্টান গেঞ্জি পরে, উনি হচ্ছে এই কাকুর বড় ছেলে। তো কাকুর সাথে কথা বলতে আসছিলাম, এই যে বাঁধের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কারোর পক্ষে বা সপক্ষে আমি নেই। আচ্ছা, আপনি ভাইবি মানুষ এসছেন সবার ভালোর জন্য, খোঁজ নেওয়ার জন্য, এটুকু ধন্যবাদ আপনাকে। আর না না, আপনি আমার থেকে বড়, আপনি না বলে তুমি করো, আর তুই করো, যাই হোক, অসুবিধা নেই। এবারে শুধু এখানে হোটেল নেই, হ্যাঁ, সেই সুবাদে আপনাকে রিকোয়েস্ট করা দুটো আমার বাড়িতে খাওয়াচ্ছেন। আপনি যে কাছেন সে কাজ করুন। আমার সাথে স্টেটমেন্ট নিয়েছেন, আর 10 জনের কাছে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকের সাথে গল্প নেবেন, করবো। হ্যাঁ, গল্প করেন। হ্যাঁ, এখানে চলে আসছেন, যার কাছে গল্প করবেন, সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমার সেটা বলছি যে আপনি এসছেন আমাদের ভালোর জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি এসছেন, তাহলে অন্য সাংবাদিক আসতে পারে। হ্যাঁ, তা এখানে হোটেল নেই, সেই সুবাদে দেখা হয়েছে। কালকে আমি বাড়িতে নিয়ে কেউ আসতে পারে, দেখা হয়েছে, দাদা দুটো অন্য করুন, এইটুকু যেমন। আচ্ছা আচ্ছা, এমনি আচ্ছা আপনাদের এইটা ভীষণ ভালো। আচ্ছা, এইটা হচ্ছে আপনি যেই নৌকোতে যে নৌকোর মাঝি, সেই নৌকোরই ওনার আমার নিজের ভাই। আচ্ছা আচ্ছা, আপনার নিজের ভাই। আচ্ছা আচ্ছা, কাকুর নিজের ভাইয়ের বাড়ি এই পেছনে দেখতে পাচ্ছ। আর ওনারই আর কি 5টা না 6টা ট্রলার বললো। আর কাকুর বাড়ি এদিকে, রাস্তা বেশ গ্রামের ভেতরে। আপনাদের এই পাড়ার নাম কি? দিন্দাপাড়া না? আচ্ছা, হ্যাঁ। আর কাকুর পাড়া, এই যে পাড়াতে উনি থাকেন, এই পাড়াটা হচ্ছে দিন্দাপাড়া। আচ্ছা, রঞ্জিত ফ্যামিলি। আচ্ছা, এটা আপনার বাবার বাড়ি? বাবা এখন আছেন তো? আচ্ছা আচ্ছা, পাশে আপনার বাড়ি। এটা হচ্ছে ওই কাকুদের বাড়ি আর কি। বাবার বাড়ি মানে তো কাকুদেরই বাড়ি। মানে এখন কে কে থাকে? বাবা থাকে 2 ভাই থাকে। আচ্ছা, বাবা 2 ভাই থাকে। আর কাকুর বাড়ি হচ্ছে এদিকে। বেশ গাছগাছালি তো ভর্তি আপনার বাড়িতে।
আচ্ছা, এই পুকুর যে দেখছি আশেপাশে, এগুলো কি নোনা জল না মিষ্টি জল এই যে পুকুরগুলো? আচ্ছা, বর্তমান মিষ্টি জল না? আচ্ছা আচ্ছা, আপনার এই মাঝখানে কি কোনো ঘর ছিল আগে, এই যে এই জায়গাটা? ইনি কে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাকুর বাড়ি। আপনি বললেন আপনি গরিব মানুষ, ভাঙা ঘর। এটা কি ভালো ঘর? হ্যাঁ, এই হচ্ছে কাকুর বাড়ি। কাকু আমাকে রাস্তায় বলতে এলো যে আমি ভাই গরিব মানুষ, আমার ভাঙা টাঙা বাড়ি। বাট সেখানে দেখতে পাচ্ছি বেশ কাকু এই এরিয়াতে এমন বাড়ি খুব কম লোকের আছে। তো যাই হোক, আর ভেতর ঢুকুন, আমি দেখে গেলাম। তাহলে দুটো কি খাবে? না, আমি অ্যাকচুয়ালি আপনাকে হ্যাঁও বলতে পারছি না, নাও বললে আপনার খারাপ লাগবে, আর হ্যাঁও বলতে পারছি না। আমি কথা বলতে যদি ওদিক দিয়ে চলে যাই, গেলে বলতে 2 থেকে 3 মিনিট, রাস্তা নেই তো, ওদিক দিয়ে বেরোনো যাবে না? বেরোনো যাবে, তাহলে সেখানে যাওয়ার কথা আমার বাড়িতে আর রিটার্ন আসার সম্ভব। আপনি আমাকে খেতে বলছেন, আমার কাজটা বুঝতে পারছেন তো? আমি একদম টোটাল একদম ফ্রেশ কথা বলেছি। 2008 থেকে 2013 আমি মেম্বার ছিলাম, রাজনীতি বিষয়ে কম বেশি বুঝি, কিন্তু এখন এই এলাকায় কাজ হয় না। যে দল ক্ষমতায় আছে, সেই শাসক দল, সেই বিরোধী দলে ভোট বেশি পড়ে বলে এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না। আলোচনা আমি ক্যামেরার সামনে বলছি এখন। আচ্ছা, আমাদের এখানে কোনো মারপিট হয় না, কোনো কিছু হয় না। আমি যে কথা বলছি আমি কোনো কাউকে পক্ষে বিপক্ষে না দাও, আমি এলাকায় কাজ উন্নয়ন বলছি। আমি বলছি না যে আমি আবাস বাড়ি পাই না কি মুখ পাই না, সে কথা বলছি না। বলছি কি এলাকায় উন্নয়নমূলক কাজ হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি চাই এলাকায় কাজ হোক, আমার প্রতি ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই। ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের বাবা মার আশীর্বাদ। তো যাই হোক, এই হচ্ছে কাকুর বাড়ি। আর পার্টি না বসবো না। আর এমনি কাকিমা তো কেমন আছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, অসুখ বেসুখে আছেন। তো যাই হোক, ইনি হচ্ছেন কাকিমা। কাকুর 3 ছেলে, ছোট ছেলে আপনাদের সাথে থাকে, আর মেজো ছেলে একটু ব্রেনের সমস্যা হয়েছে, তাই তো? আর আচ্ছা আচ্ছা, মেজো ছেলে এখানে সারাক্ষণ শুয়ে থাকে, বসে থাকে। বা কোনো সময় কোনো সমস্যা হলে চাপ টেবিল লাগিয়ে দিতে হয়। কেন, মানে কি একটু নিজের গালে নিজে মারে, আমাকে মারধর করে। তাই? আচ্ছা আচ্ছা, আপনাদের রান্নাঘর কোনটা? এটা রান্নাঘরটা সেদিকে হবে, কিন্তু এখন এই মুহূর্তে এটাই হচ্ছে এনাদের রান্না ছিল। আচ্ছা, এটাই ওনাদের রান্নাঘর। এখানে কি গরু টরু বাঁধেন নাকি? আচ্ছা, আপাতত এখানে রান্না করছেন? হ্যাঁ, আপাতত এখানে রান্না করছি। আচ্ছা, আপাতত এখানে রান্না করছেন, পরে ওদিকে বানাবেন? গরুটা এখানে রাখবো বলে এই জামাটা বার করছি। আচ্ছা, গরু এখানে নিয়ে আসবেন? হ্যাঁ, গরুটা এখানে মানে বর্ষা হলে নিহাত যখন বড় ঝড়টর হবে তখন এখানে ঘুরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। গরু ছাগল আমাদের পাড়াগাঁয়ের বাড়ি না, গরু ছাগল হাঁস মুরগ এগুলো তো থাকবে আপনাদের। আচ্ছা, আপনাদের এমনি জল জমি ওই যে বলে থাকে না চাষের জমি জমি কিছু নেই? বাবার আছে, বাবার কাছে কোনো এখন এই মুহূর্তে বাবা আছে, মানে কোনো মানে পার্টিশন এখন হয় না। আচ্ছা, আপনারা ক ভাই? 4। আপনারা 4 ভাই। আর আচ্ছা আচ্ছা, এখানে যে সমস্ত এই সবজির চাষবাস সেটা কি আপনারাই করেছেন? এখানে বাড়িতে মোটামুটি টুকটাক সবজি মানে খাওয়ার জন্য করেন তো? এগুলো করা হয়। এখানে কিছু শাক টাক দেখতে পাচ্ছি কাকুর বাড়িতে, ওনার বাড়ির থেকেই কিন্তু এগুলো সবজি টবজি চাষ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওনাদের বাড়ির সামনে বেশ তুলসী মঞ্চটা কিন্তু বেশ মাটি দিয়ে বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তুলসী গাছটা তো একটুখানি সবাই বসেছে নাকি? সবাই বসেছি, মানে এটা করার প্রয়োজন আছে। সিজন তো পরে বোর্ড পাইছি না। হ্যাঁ, মানে সামনে তো পয়সা নেই, তো এই বিল্ডিং করেছি আবার। আচ্ছা, এখানে একটা তুলসী মঞ্চ করা এভাবে বড় ভাবে তৈরি করতে হবে পাকাপোক্তভাবে। আচ্ছা, মানে বিল্ডিং না হলে সেটা করলে শোভা পাবেন, আগে দিয়ে করতে পারি না, করবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে কাকু, আসছি আমি তাহলে, বেরিয়ে যাই। দিদি কি রান্না করছেন এটাতে? আচ্ছা, যেখানে কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, মেদিনীপুরের লোক টক খাবেন, এটা হয় নাকি কখনো? হ্যাঁ, কি করছেন আপনারা? রিপেয়ার হচ্ছে? কাকুর বাড়ি কি এখানে নাকি? মানে এইখানকার স্থানীয়? যাচ্ছিলাম, যেতে যেতে ওকে দেখলাম এরকম তেঁতুল গাছের গোড়ায় বসে আছে, প্রচণ্ড গরম লাগছিল, ভাবলাম ওর সাথে একটু বসে গল্প করি, একটু ঠান্ডা হয়নি। কি নাম তোমার? শম্পা বাড়ি। শম্পা বাড়ি? বাড়িক। তুমি একটা নেবে, তোমার ভাইকে একটা দেবে, তোমার দিদিকে একটা দেবে, ওই বাচ্চাটাকে একটা দেবে।
সামনের যে জঙ্গল এটা হচ্ছে ধানচি ফরেস্ট, একদম বাঘটাকে ভর্তি এই জঙ্গলে। গ্রামের মোড়লের কথা আমাদের এই গ্রামে চলে, তো সেই হিসেবে উনি গ্রামের মোড়ল। কি নাম আপনার কাকু? দিবাকর ভাবি। দিবাকর বাড়ি, আপনি এই গ্রামের মোড়ল। কি ধরনের বিচার সালিসি আপনাকে করতে হয়, মানে সিদ্ধান্ত নিতে হয়? মানে এই ধরে পারিবে এটা সমস্যা। অনেকদিন পরে কাঁসার থালায় খাচ্ছি, বেশ ভালো লাগছে।